ওনার সাথে আমার, কিন্তু উত্তর পেলাম না। লোকটা ফ্যাল ফ্যাল করে আমার দিকেই তাকিয়ে আছে। ওনার হাবলার মতো তাকানোর ভঙ্গি দেখে আমার রাগ শুধু বেড়েই যাচ্ছে। কি হলো, কিছু বলছেন না যে? কেন বিয়ে করলেন আমায়? আমার জীবনটাকে বিষিয়ে দেওয়ার জন্য? আমি না হয় মেয়ে মানুষ, আমাকে জোরপূর্বক বিয়ে দিয়ে দিয়েছে পরিবার থেকে, কিন্তু আপনি তো পুরুষ মানুষ। কেমন পুরুষ আপনি যে নিজের থেকে এত ছোট একটা মেয়েকে বউ করে নিয়ে আসলেন? কোনো পুতুল খেলার জন্য নাকি? বলেন। একটা কথার উত্তর না দিয়ে লোকটা ওয়াশরুমে চলে গেলেন। এদিকে আমার রাগের মাত্রা অধিক হারে বাড়ছে। আমি আবার অতিরিক্ত রাগ উঠলে রাগের প্রভাবে কেঁদে ফেলি। আধ ঘন্টা পার হয়ে গেল, লোকটা ওয়াশরুম থেকে এখনো বাইরে আসছে না। তাতে আমার কি? আমি তো এই অর্ধবয়স্ক লোকটাকে বিয়ে করতে চাইনি। মা বাবাকে এত করে বললাম এই লোকটাকে বিয়ে করতে পারবো না আমি। শুনলই না আমার কথা কেউ। ইউনুর সাথে পালিয়ে যাবার পরিকল্পনা করেছিলাম, কিন্তু পরের দিন রাতেই তো বিয়ে দিয়ে দিল। কাছের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দিয়ে বাড়িতে ভর্তি ছিল, তাই আর পালাতে পারলাম না। বাধ্য হয়ে তিনবার কবুল বলেই দিলাম, শুধু মুখ দিয়ে, মন থেকে নয়। রাগে দুঃখে কিছুক্ষণ নীরবে কান্না করে ইউনুর কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। কাল যে ইউনুর সাথে কথা বলতেই হবে। আমি এই লোকটার সাথে থাকতে পারবো না, ও যেন এখান থেকে নিয়ে যায় আমাকে। সকালে ঘুম থেকে উঠে দেখলাম লোকটা ফজরের নামাজ পড়ছেন। পাশে আর একটা জায়নামাজ বিছিয়ে রেখেছেন, হয়তো আমার জন্য। অন্যদিন নামাজ পড়লো, আজ ওনার জন্যই নামাজ পড়লাম না আমি। কিন্তু উনি চলে যাওয়ার পর একা একাই পড়ে নিলাম। নামাজ পড়ে বাইরে বেরিয়ে গেলেন উনি। আমি নামাজ শেষ করেই ঘরেই বসে আছি। একটু পর দরজায় কড়া নাড়লো ওনার মা। আমি জি মা বলে দরজার কাছে গিয়ে শাশুড়িকে ভিতর নিয়ে আসলাম। একটা ছোট্ট মেয়ে, বয়স 9-10 হবে হয়তো। সে ট্রেতে সকালে নাস্তা নিয়ে আসছে। শাশুড়িমা বললেন, জিমিন তুই খাবারের ট্রেটা টেবিলে রেখে দে, রান্নাঘরে তো ছোট ভাবিকে কাজে সাহায্য কর যা। এই বলে শাশুড়ি মামাকে বলল, কাল তোমাদের খোঁজ ঠিকভাবে নিতে পারিনি। কোনো অসুবিধা হয়নি তো মা তোমাদের? না মা, কোনো সমস্যা হয়নি। আচ্ছা ঠিক আছে, নাস্তা করে নিয়ে বিশ্রাম করো তোমরা। এই বলে শাশুড়ি আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। আমার কেন জানি ওনার এই সময় আমাকে জড়িয়ে ধরে কান্নাটা স্বাভাবিক লাগলো না। কান্না থামিয়ে শাশুড়ি মা আমার মাথায় হাত দিয়ে বলল, আমার ছেলেটা অনেক সহজ সরল, ওকে দেখে রেখো মা। তখনই রুমে লোকটা প্রবেশ মা কথা থামিয়ে বললেন, বাবা তোরা নাস্তা করে নে, আমি যাচ্ছি। লোকটা মুচকে এসে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক সম্মতি জানায়। লোকটা রুমের সোফায় বসে হাতে করে আনা খবরের কাগজে মুখ ডুবিয়ে আছে। এদিকে আমার পেটে ক্ষুধাতে ইঁদুর দৌড়াছিল খাবার টেবিলে, কিন্তু আমার খেতে কেমন একটা দ্বিধা লাগছিল নিজের থেকে। আমি আর থাকতে না পেরে বললাম, শুনুন মা তো নাস্তা করতে বলে গেল, খেয়ে নিন। লোকটা একটু মাথা উঠায় আবার খবরের কাগজে পড়তে লাগলেন। আমি আর অপেক্ষা না করে একাই কিছু খেয়ে নিলাম। একটু পর লোকটা ঘর থেকে বেরিয়ে গেলেন না খেয়ে। আমিও এই সুযোগে ইউনুকে কল দিলাম। রিং হচ্ছে কিন্তু রিসিভ করছে না। 5 বার কল দেওয়ার পর কলটা রিসিভ করলো। ইউনু ফোনটা রিসিভ করে বলে উঠলো, দেখো তে তুমি এখন অন্যের বিবাহিত স্ত্রী, এভাবে আর আমাকে কল দিবা না। তে এবার কাঁদতে কাঁদতে বলে উঠলো, এই অর্ধবয়স্ক লোকটার সাথে আমি থাকতে পারবো না, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। পাগলামি করো না তে, আমার পক্ষে এই কাজ করা সম্ভব নয়। তুমি এখন একজনের বউ, আমার কেউ নয়। আর কখনো কল দিও না, ভালো থেকো। এই বলে ফোনটা কেটে দিল ইউনু। তে এবার হতাশ হয়ে আবার কল দিচ্ছে ইউনুকে, কিন্তু নাম্বার ব্যস্ত। একবার রিং হয়ে ব্যস্ত বলে কেটে যাচ্ছে। তার মানে ইউনু মোবাইল নাম্বারটাকে ব্ল্যাক লিস্ট করে দিল। তে এমনি মন খারাপ, আরো মন খারাপ হয়ে গেল ইউনুর আচরণে। তে জানালার পাশে এসে দাঁড়িয়ে প্রকৃতি দেখছে আর চোখ থেকে পানি ঝরছে। এমন সময় তে ছোট যা ন্যান্সি রুমে এসে বলল, কি ভাবি বাসর রাত কেমন কাটলো বলেন শুনি। জি ভালো, আমাদের ভাইয়া কিন্তু অনেক ভালো মানুষ ভাবি। এই বাড়ির সবাই ওনাকে অনেক পছন্দ করে। আমি ওনাকে ভাসুর নয়, নিজের ভাই, আর উনি আমাকে নিজের ছোট বোনের মতোই স্নেহ করে। তে এখনো চুপ করে আছে। আরে ভাবি আপনার চোখ দেখছি লাল হয়ে আছে, বাবা মার জন্য মন খারাপ লাগছে বুঝি? প্রথম আমারও অনেক মন খারাপ লাগতো, কিন্তু এবারে সবার সাথে থেকে এখন আমার বাবা মার কথা খুব কমই মনে পড়ে। আসেন তো আমার সাথে নিচে যাই, একা একা থেকে বেশি
নিঃসঙ্গ বোধ করছেন। ভাইয়াটাও যে কোথায়? নতুন বউকে একলা রেখে উধাও। তে কিছু বলতে যাবে অমনি ন্যান্সি তের হাত ধরে নিচে নিয়ে যাচ্ছে। তে আর কিছু বলে না, ওনাকে অনুসরণ করেই চলে যাচ্ছে আর দেখছে। বাড়িটা বেশ বড় আর সুসজ্জিত, দোতলা বিশিষ্ট। ন্যান্সি একটা রুমের সামনে এসে লিয়া বলে ডাকতেই ছোট্ট একটা পরীর মতো সুন্দর মেয়ে দৌড়ে আসলো। ন্যান্সি তেকে লিয়ার সাথে পরিচয় করিয়ে দিয়ে লিয়াকে কোলে আসার জন্য হাত ওঠালো। তে খুশি মনে লিয়াকে কোলে নিয়ে গালটাতে একটু আদর দিল। লিয়া তের গালেও আদর দিল। লিয়ার সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে রান্নাঘরে গেল তে। তে ন্যান্সিকে বলল, আপু আমিও হেল্প করব আপনাকে। ন্যান্সি বলল, ও মা, সে কি কথা? মা জানতে পারলে আমাকে অনেক বকবেন। ভাবি আপনি তার চেয়ে বিশ্রাম নিন রুমে গিয়ে। আর আমার নাম ন্যান্সি, আপনি আমাকে ন্যান্সি বলেই ডাকবেন। না, তা হয় না, আমার কোনো বোন নেই, আমি আপনাকে আপু বলেই ডাকবো। ন্যান্সি খুশি হয়ে বলে, আচ্ছা ঠিক আছে ভাবি। তে টুকটাক সাহায্য করছে ন্যান্সিকে। রান্নাঘরে আরো দুজন মহিলা অন্যান্য কাজ করছে। শাশুড়ি মা রান্নাঘরে প্রবেশ করেই বলে, একই ন্যান্সি, তুমি প্রথম দিনেই নতুন বৌমাকে রান্নাঘরে নিয়ে এসেছো? ন্যান্সি কিছু বলতে যাবার আগেই তে বলল, না মা, আমি নিজে থেকেই আসলাম, আর আপু তো আমাকে রান্নাঘরে ঢুকতেই দিচ্ছিল না। ঠিক আছে বৌমা। আর ন্যান্সি, তোমার ভাইয়া ভাতের সাথে খাওয়ার জন্য মিষ্টি চাটনিটা করেছো? না মা, এখনো করিনি, সবকিছু রেডি করে ফেলবো একটু পরেই। তের দিকে তাকিয়ে ওর শাশুড়ি মা বলল, বড় বৌমা, আমার ছেলেটা খাওয়ার শুরুতেই কোনো কিছু টক ঝাল চাটনি ছাড়া খেতে পারে না বলে রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন। ন্যান্সি বেগুন তেঁতুলের টক দিয়ে চাটনি করেছে। তে পাশে দাঁড়িয়ে দেখছে আর ন্যান্সির বিয়ে কিভাবে হলো সেই গল্পটা শুনছে। মহিলা দুজন যেন কোথায় বেরিয়ে গেল। এমন সময় লিয়া মা মা বলে চিৎকার করছে। ন্যান্সি দৌড়ে রান্নাঘর থেকে বের হয়ে লিয়ার খোঁজে গেলেন। এই সুযোগে চাটনিতে ইচ্ছা মতো মরিচ গুঁড়ো দিয়ে লবণ আর পাশে রাখা করলার জুস দিয়ে মিশিয়ে দিল। একটু পর ন্যান্সি ফিরে এসে চাটনি হয়ে গেছে বলে নামিয়ে ফেললো। তে রুমে চলে আসলো। মন অনেক খারাপ থাকলেও চাটনিতে এসব মিশিয়ে বেশ ফুরফুরে লাগছে, এটা ভেবে যে লোকটা ওই চাটনি খাবে কিভাবে। সবাই একসাথে দুপুরে খাবার খেতে বসলো। সবাইকে খেতে বসিয়ে দিয়ে ন্যান্সি আর শাশুড়ি মা পরিবেশন করছেন। তে এবার মনে মনে ভাবলো, সব মানুষের মুখে এত কথা, কিন্তু এই লোকটা কেন কোনো কথা বলে না? এ কেমন মানুষ? সবাই খেতে শুরু করেছে। তে অপেক্ষা করছে লোকটা ওই চাটনিটা খেলে তার প্রতিক্রিয়া কি হবে তা দেখার জন্য। ছোট্ট মেয়েকে বিয়ে করার শখ কত তা এবার বুঝবেন। এমন সময় লোকটা বসা অবস্থায় আহ বলে চিৎকার করে দাঁড়িয়ে মুখে হাত দিয়ে বাতাস করছে। সবাই খাওয়া বাদ দিয়ে উত্তেজিত হয়ে ওনাকে জিজ্ঞাসা করছে কি হয়েছে, কি হলো, কিন্তু উনি শুধুই চিৎকার করছে আর ছটফট করছেন। এত ঝাল লবণ তিতা সহ্য করতে পারেন নাই বেচারা। শাশুড়ি মা কান্নার কণ্ঠে বললেন, আমার ছেলেটা কথাও বলতে পারে না, কিভাবে বুঝবো ওর কি সমস্যা হচ্ছে? এই কথা শোনা মাত্রই কারেন্টের মতো শক খেলো তে, আর বজ্রপাত হলো মাথায়। তে নিজেকে সামলিয়ে পানি এগিয়ে দিল লোকটাকে। এক নিমেষে সব পানি খেয়ে গ্লাস নাড়িয়ে আরো পানি চাইলেন। ন্যান্সি আপু পানি দিলেন। পরিস্থিতি স্বাভাবিক হতে একটু সময় লাগলো। তে মনে মনে ভাবলো, ভাগ্যিস বেগুনে সবার অ্যালার্জি জন্য চাটনি খায়নি। সবাই হালকাভাবে দুপুরে খাবার খেয়ে যে যার রুমে চলে যায়। তে রুমে এসে ওয়াশরুমে দরজা আটকালো আর কান্নায় ভেঙে পড়লো। শেষ পর্যন্ত এই ছিল আমার কপালে, বোবা বুড়ো স্বামী, কি পাপ করেছিলাম আমি। আয়নায় নিজেকে দেখে আরো ভিতর থেকে কষ্টে কাঁদতে লাগলো। কিছুক্ষণ সময় পর রুমে এসে শুয়ে পড়লো তে। সন্ধ্যায় তের আব্বু আম্মু আর ছোট ভাই তেকে আর লোকটাকে তেদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বাড়িতে আসলো। তে ওদের কারোর সাথে ভালোভাবে কথা বললো না। তাড়াতাড়ি রাতের খাবার শেষ করে তে এবার ওর আব্বুর আম্মুর সাথে তেদের বাড়িতে গেল। গিয়ে ক্লান্ত লাগছিল বলে শুয়ে পড়লো তে। লোকটা তের বিছানার এক পাশে শুয়ে পড়লো। এটা দেখে তে নিজের মাথা থেকে বালিশটা নামিয়ে মেঝেতে ফেলে দিয়ে সেখানে শুতে বলল। লোকটা বাধ্য ছেলের মতো মেঝেতে শুয়ে পড়লো। তেদের বাড়িটা একটু গ্রামের পাশেই, তাই নতুন বিয়ে হলে গ্রামের অনেক মানুষ নতুন বর বউ দেখতে আসেন। আজ সকালে উঠে অনেক মানুষের কোলাহল শুরু হলো তের বর দেখার জন্য। লোকটা দরজার কাছে চেয়ারে বসে আছে আর লোকজন বারান্দার নিচে দাঁড়িয়ে দেখছেন নতুন বর কেমনটা। তে চলে আসার সময় শুনতে পেল কেউ কেউ বলছে, এত কথা বলছি নতুন বরের এত অহংকার, একটা কথাও বলছে না। বড়লোক মানুষ এমনই হয়। আমাদের তে তো
কত সুন্দরী, পরীর মতন। তার কপালে এমন একটা বুইড়া জামাই জুটলো, পরটা লম্বা আর সুন্দর আছে, তাও বয়সটা একটু বেশি। এসব কথা শুনে তের মেজাজটা আরো খারাপ হয়ে গেল। তে রান্নাঘরে গিয়ে রাগে আম্মুকে বলল, আম্মু আমি আর ওই বাড়িতে যাব না, কিছুতেই না। ওই লোকটার এত বয়স আর উনি কথাও বলতে পারেন না, বুবা। তোমরা কিভাবে এমন একটা লোকের সাথে আমার বিয়ে দিলে? তের আম্মু চুপ করে আছে। আব্বু রান্নাঘরে এসে তের সব কথা শুনে তেকে বলল, মা, কোনো পিতামাতা তার সন্তানের খারাপ চায় না। জামাই বাবা কিছুদিন আগে গ্রামে এসে তোকে দেখে খুব পছন্দ করে, আর তোর শাশুড়ির সম্পর্কে আমার বড় বোন হন। ছোটবেলায় আমি একবার পুকুরে পড়ে গেছিলাম, তখন তিনি আমায় বাঁচান। এই ঋণ একটু হলেও শোধ করতে চাই আমি। তের আব্বু তের মাথায় হাত রেখে বলল, তুই অনেক সুখী হবি রে মা, দেখে নিস। তের হাতটা সরিয়ে দিয়ে বলল, বোবা জামাই নিয়ে কি সুখী হব বাবা? তের আব্বু বলল, জামাই আগে স্বাভাবিক মানুষ ছিলেন, একটা দুর্ঘটনার পর থেকে কথা বলতে পারেন না। একটা কথা মনে রাখবি মা, মানুষের সব থেকে বড় পরিচয় সে মানুষ। একটি দুর্ঘটনায় তের আব্বু কিছু বলার আগে তের শাশুড়ি মা মোবাইলে কল দিয়ে কান্না করতে করতে বললেন, শ্বশুর বাবা অনেক অসুস্থ, হাসপাতালে নিয়ে যাচ্ছেন। তেরা যেন দ্রুতই সেখানে যায়। ফোন পেয়ে সবাই এবার হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। শ্বশুর সাহেব হাসপাতাল থেকে ফিরেছেন আজ। বাড়িতে অনেক আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর সমাগম, সব মিলিয়ে ভালোই ব্যস্ত হয়ে পড়েছে তে। এই বাড়ির সবাই অনেক ভালো, সবার সাথে অল্প সময়ে বেশ ভাব হয়ে গেছে তে। শুধু ওই লোকটাকে এখনো পর্যন্ত সহ্য করতে পারছে না তে। যদিও লোকটা এই কটা দিন হাসপাতালে বেশিরভাগ সময় বাবার সাথে ছিল। এবার বাড়িতে গেলে আর আসবো না আমি, তাতে যা হবার হবে, মনে মনে সিদ্ধান্ত নিল তে। এখন শুধু অপেক্ষা কখন বাড়িতে যেতে পারবো। এই কয়েকদিন তে ন্যান্সি আর লিয়ার সঙ্গে ছিল। আজ রাতে লোকটা তের পাশে শোয়াতে তে উঠে ফ্লোরে বিছানা করে শুয়ে পড়লো। ওনার বাড়ি, ওনার ঘর, উনিই থাকুন খাটের ওপর। তাছাড়া এই কয়েকদিন হাসপাতালে ঠিকমতো ঘুম হয়নি লোকটার, শাশুড়ি মা বলেছেন। সকালে উঠে তে দেখলো লোকটা রুমের অন্য পাশে ফ্লোরে ঘুমাচ্ছে। কি নিষ্পাপ লাগছে ঘুমন্ত মুখটা লোকটার, মনে হয় যেন সারা জীবন তাকিয়ে থাকি। ছি, আমি কেন এই লোকটাকে দেখছি? ওনার জন্য আমি আমার ইউনোকে হারালাম, ওনার জন্য ইউনো আমার সাথে কথা বলেন এখন। আর সেই আমি কিনা ঘৃণা করি আমি লোকটাকে, এখনো ঘৃণা করি। এরপর তে ফ্রেশ হয়ে নিচে রান্নাঘরে চলে যায় ন্যান্সিকে সাহায্য করার জন্য। সকালের নাস্তা করে যে যার অফিসে চলে যায়। তে দেখে লোকটাও কোট টাই পরে একটা ল্যাপটপ ব্যাগ হাতে নিয়ে কোথাও যাচ্ছেন। শাশুড়িমা বললেন, বাবা আজ অফিসে না গেলে হয় না, বৌমা তো নতুন মানুষ, তাকে তো সময় দেওয়া উচিত। লোকটা মাকে কি যেন বলে বেরিয়ে গেল। যাওয়ার সময় মা তাড়াতাড়ি বাড়িতে ফিরতে বললেন। তে এবার ভাবতে থাকে, বোবা একটা লোকের অফিসও আছে। সারাদিন সবার সাথে স্বাভাবিকভাবে থাকলেও তে একটা কথাই ভাবে, কিভাবে লোকটাকে হেনস্থা করা যাবে। লোকটাও দুপুরে খাবার খেতে আসে, খাওয়ার শেষে রুমে যায় বিশ্রাম করার জন্য। ন্যান্সি থেকে জোর করে রুমে পাঠায়। রুমে যাওয়ার পর আয়নার পাশে কিছু বেলি ফুল দেখতে পাইতে তে মনে মনে ভাবলো, বেলি ফুল তো আমার অনেক পছন্দ। ফুল দেখে আনন্দিত হয়ে হাতে নিল তে। তখন লোকটা ইশারায় ফুলটা মাথার খোপাতে গেঁথে নিতে বলল তেকে। তে খানিকক্ষণ চুপ থেকে ফুলটা হাতে নিয়ে ছিঁড়ে কুটি কুটি করলো লোকটার সামনে। খোপায় বাঁধবো না আমি, এই লোকটা না বেলি ফুলের মালা। আজ কেন? আমি আর জীবনে কখনো খোপায় বেলি ফুলের মালা বাঁধবো না। লোকটাকে তার দিকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে তে আবার ভাবলো, আমার দিকে এখনো চেয়ে আছে। সত্যি লজ্জা বলতে কিছুই নাই লোকটার। ফুলের মালাটা সামনে ছিঁড়ে এত অপমান করলাম, তারপরেও যদি ওনার একটু আত্মসম্মানে লাগতো। তে সহ্য করতে পারছে না লোকটা তাকানো। তে রুম থেকে বের হয়ে ছাদে চলে গেল। ছাদে লাগানো বাগানে অনেক রঙের ফুল ফুটে আছে। ফুলগুলো দেখে তের ফুল গাছে হাত দিতে ইচ্ছা করছে। তে মনে মনে ভাবলো, আমি যদি ফুল গাছ হতাম তাহলে আর এই লোকটাকে বিয়ে করতে হতো না। ছাদে অতিরিক্ত রোদ থাকা সত্ত্বেও চেয়ারে পা তুলে আয়েশ করে বসে কোন এক ফুলের কি রং, কোন ফুলের কি আকৃতি, এমনটা মনোযোগ দিয়ে দেখছে তে। রোদের তাপও কমে যাচ্ছে, সব মিলিয়ে মনোরম একটা পরিবেশ ভালোই লাগছে তে। আজ আর ছাদ থেকে রুমে যাবে না।
ফুলগুলোর সাথেই সময় কাটাবে আর ফুলের সৌন্দর্য উপভোগ করবে। এসব ভাবছে তে। কখন যে বিকাল হয়ে গেছে বুঝতেই পারেনি। কিছুক্ষণ পর লোকটা সেখানে উপস্থিত হয়ে ইশারায় বোঝালেন, এই ফুলের বাগানটা আমি নিজের হাতে তৈরি করেছি। তে বুঝেও না বোঝার ভান করে আছে। তে মুখটা অন্ধকার হয়ে যাচ্ছে লোকটার জন্য। ভালোই তো ছিল এতক্ষণ, লোকটা এসে আমার মুডটাই নষ্ট করে দিল। লোকটা পানি দিচ্ছে ফুলের গাছগুলোতে অনেক খুশি মনে। তে এবার ওনার জন্য ছাদ থেকে নেমে গেল। নিচে গিয়ে তে দেখলো শাশুড়ি মা ন্যান্সিকে বলছে, তোমার ভাবিকে চা করে দাও, ছাদে তোমার ভাইয়ার জন্য নিয়ে যাবে। বিকালে চা তো তোমার ভাইয়া ছাদেই খায়। তে মাথায় হঠাৎ একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল। তে এবার বলল, আমি চা করে নিয়ে যাচ্ছি ওনার জন্য, আপনাকে আর কষ্ট করে উঠতে হবে না। সারাদিন কত পরিশ্রম করেন আপনি। ন্যান্সি বলল, ঠিক আছে, কিন্তু ভাইয়া একবারে ঠান্ডা চা খান আর চায়ে চিনি বেশি লাগে। ন্যান্সি তেকে চা বানাতে বলে চলে গেল। তে এবার চা অনেক গরম করে দিল আর চিনির বদলে একটু ডিটারজেন্ট পাউডারের গুঁড়ি মিক্স করে দিল। চা বানিয়ে ছাদে চা নিয়ে গেল লোকটার জন্য। লোকটা চেয়ারে বসে আছে। তে পাশে গিয়ে হাসি মুখে চাটা ওনার দিকে এগিয়ে দিল। লোকটা খুশি মনে চায়ের কাপটা মুখে লাগালো আর সাথে সাথেই আহ করে হালকা চিৎকার করে উঠলো। অসাবধানতার কারণে সব চায় ওনার পায়ে পড়েছে। পানির বালতিতে পা চোবালেন। তে এবার আশেপাশে কেউ নাই দেখে মুচকি হাসতে লাগলো। লোকটা এবার তের দিকে তাকিয়ে বুঝতে পারে এমন কাজ ইচ্ছা করেই করেছে তে। মাথা নিচু করে বিষণ্ণ মনে বসে থাকে লোকটি। তে চায়ের কাপটা তুলে সেখান থেকে চলে আসলো। জিভ পুরো পুড়ে যাওয়ার জন্য সেদিন রাতে লোকটার কিছু খেতে পারলো না, না খেয়ে শুয়ে পড়লো। আজও লোকটা একটা বেলি ফুলের মালা এনে রেখেছে আয়নার পাশে। আজ না ছিঁড়ে লোকটার সামনে ডাস্টবিনে ফেলে দিল তে। রাতে আবার অনেক চকলেট চিপসের প্যাকেট এনে তের বালিশের পাশে রাখলো লোকটা। খেতে ইচ্ছা করলেও তে খেলো না। ফ্লোরে শুয়ে ঘুমিয়ে পড়লো তে। একটা স্বপ্ন দেখে হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেল তের। দেখলো লোকটা চার্জার লাইটের আলোয় কি যেন লিখছে আর কাঁদছে। লোকটাকে দেখে তের মনে একটু মায়া হয়, আবার ঘুমিয়ে পড়লো তে। সকালে উঠে লিয়া রুমে আসলো। লোকটার সামনে সব চকলেট আর চিপসের প্যাকেট বের করে লিয়াকে দিয়ে দিল। লিয়া খুশি হয়ে প্রথমে লোকটার গালে তারপর তের গালে আদর দিল। লিয়ার এই কাণ্ড দেখে লোকটা মুচকি হাসছে। তে এবার আগে লিয়াকে কোলে তুলে বাইরে নিয়ে চলে আসলো। আজ কলেজে অনার্স প্রথম বর্ষে পরীক্ষার ফর্ম ফিল আপ করতে যেতে হবে তেকে। শাশুড়ি মা লোকটার সঙ্গে তেকে কলেজে পাঠালেন, যাতে একদমই চায়নি। কলেজের কাজ শেষ করে একটা পার্কের সামনে গাড়ি থামলো লোকটা, কিন্তু তে গাড়ি থেকে নামলো না। লোকটা তখন তের দিকে তাকাচ্ছিল। তে এবার বলল, বাড়ি যাব আমি। এবার সেখান থেকে ফিরে বাড়িতে আসলো দুজন। এক সপ্তাহ কেটে গেছে। এইভাবে লোকটা প্রতিদিন বেলি ফুলের মালা নিয়ে আসে আর তে ফেলে দেয়। আজ আয়নার পাশে বেলি ফুলের মালা না দেখে মনটা কেমন করে উঠলো। পিছনে ফিরে দেখলো লোকটা হাত দিয়ে তের খোপায় ফুল গুজে দিচ্ছে। এক ঝটকায় হাত সরিয়ে দিল তে। লোকটা কষ্ট পেলেও কিছু বলল না। এত কিছুর পরেও রাতে একটা নীল রঙের শাড়ি আর চুড়ি এনে তের হাতে দিল। সাথে সাথে তে শাড়ি চুড়ি লোকটার হাতে ধরিয়ে বলল, লাগবে না আমার এসব। লোকটা শুধু ফেলফেল করে তাকিয়ে রইল আবার তের দিকে। বাবা এখন পুরোপুরি সুস্থ, কিন্তু আরো কিছুদিন বিশ্রাম নিতে হবে, তাই লোকটার উপর কাজের চাপ বেশি। শুনলো তে। বাড়ির সবাই আজ সকালে বেড়াতে গেছে এক আত্মীয়র বাড়ি, হয়তো 2-1 দিন থাকবে সেখানে। লোকটা অফিসের জন্য যেতে পারেনি, সেই সাথে আমিও বাড়িতেই আছি। আজকে পুরো বাড়িতে আর শুধু ওই লোকটা, আর কেউ নেই। তে সব কাজ শেষ করে দুপুরে খেয়ে নিল। 8 ঘন্টা পর লোকটা বাড়িতে আসে। ফ্রেশ হয়ে খাবার টেবিলে গিয়ে বসে খাবার জন্য প্লেট কাছে নিল, কিন্তু সব খাবারের বাটি ফাঁকা ছিল। তারপর রান্নাঘরের দিকে পা বাড়ায় লোকটা। তে দূর থেকে দেখছে সব। রান্নাঘরেও কোনো খাবার না পেয়ে 3 গ্লাস পানি খেয়ে চেয়ারে বসে রইল লোকটা। সব খাবার তে আগেই ডাস্টবিনে ফেলে দিয়েছিল, যাতে লোকটা খেতে না পারে। তে এবার রুমে আসলো। লোকটার ফ্লোরে ঘুমানোর বিছানা বালিশ অগোছালো হয়ে আছে। সেগুলো গোছানোর সময় একটা ডায়েরি পাইতে। কারো ব্যক্তিগত ডায়েরি পড়ার কোনো ইচ্ছে নেই তের, কিন্তু আজ লোকটার লেখা ডায়েরি পড়ার আগ্রহ যেন তেকে গ্রাস করে বসলো। ডায়েরির প্রথম পাতা খুলতেই সেখানে লেখা আছে, আমি জংকুক। তে একটু অবাক হয়ে বলল, ও আচ্ছা, তার মানে এই লোকটার নাম হচ্ছে জংকুক। তে প্রথমবার জংকুকের নামটা জানলো। এতদিন লোকটার উপর এত পরিমাণে রেগেছিল যে লোকটার নামটাও জানার কোনো আগ্রহ করেনি। তে এবার মন দিয়ে ডায়েরিটা
পড়তে লাগলো। আমি সেই সময় অষ্টম শ্রেণীতে পড়তাম। মা সহ ছোট খালার বাড়িতে বেড়াতে গেছিলাম। সব ভাই বোন একসাথে হইচই আনন্দতে মেতেছিলাম। রোজ বিকালে খালাতো ভাই সুবীর আর পাড়ার সব ছেলেরা মিলে ক্রিকেট খেলতে যেতাম। খেলায় এক পর্যায়ে বল গিয়ে পড়ে পাশের এক বাড়িতে। সবাই মুখ কালো করে আছে, আজ আর সেই বলটা তাদের পাওয়া হবে না বলে। সে বাড়ির মেয়েটা নাকি অনেক ঝগড়া করে। যে বল আনতে যাবে তার জন্য কান ধরে উঠবোস করা অবধারিত। খেলার ছোট মাঠটার পাশেই বাড়িটা ছিল। আমি নতুন, সেই জন্য সবাই জোর জবরদস্তি করে আমাকেই পাঠালো বল টানতে। আমি বল আনতে গেলাম, দেখি একটা মেয়ে বলটা হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। ভালো করে দেখলাম, এমন সুন্দর মেয়ে কি করে এতটা ঝগড়াটে হতে পারে। আমি নিজে থেকে বললাম, বলটা আমার। মেয়েটি কোনো কথা না বলে বলটা আমার সামনে এগিয়ে দিল। বল নিয়ে ফিরে আসছি, কিন্তু মেয়েটাকে আবার একবারও ভালো করে দেখতে ইচ্ছা করছে। ঠিক তখনই মেয়েটা আমায় বলওয়ালা বলে ডাক দিল। সাথে সাথে ঘুরে দাঁড়ালাম। বললাম, আমাকে বলছেন? জি, আপনাকে। এই পাড়ায় আগে তো দেখিনি আপনাকে কখনো। আমি সুবিনের খালাতো ভাই জঙ্কুক। আপনি? মেয়েটা বলল, আমি ভি। আমি আবার জিজ্ঞাসা করলাম, কোন ক্লাসে পড়েন আপনি? ক্লাস 8-এ। আপনি? এমা, আমিও তো ক্লাস 8-এই পড়ি। তাহলে আমরা তো বন্ধু বান্ধবী হয়ে গেলাম। ভি কিছু না বলে বাড়ির ভেতরে চলে যায়। বল নিয়ে ফেরার পর সবাই আমার আর ভির কথোপকথন শুনে অবাক হয়। তারপর থেকে সবাই ভিকে নিয়ে খেপায় আমাকে। আমার খারাপ লাগে না। খালার বাড়িতে যতদিন ছিলাম সবসময় ভির সেই চোখ আর মায়া ভরা দৃশ্য ভাসতো আমার সামনে। আরো 3 দিন দেখা হয় ভির সাথে। আমি প্রথম কথা বলিনি 2 দিন। 3 দিনের দিন ভি নিজে থেকেই কথা বলে। একই ক্লাসে পড়েও ভি আমাকে আপনি আর আমি ভিকে তুমি সম্বোধন করি। মেয়ে মানুষ মনে হয় না সহজে কোনো ছেলে মানুষকে তুমি বলতে পারে। ভিকে আমার ভালো লাগে। ভিও কথা বলার সময় আমার দিকে আর পানে তাকায়। সেবার খালার বাড়ি থেকে চলে আসতে বুকের ভিতরটা যেন কেমন অজানা একটা কষ্ট অনুভব করি। এরপরে যতবার ছুটি পেতাম স্কুলে ততবারই ছুটে যেতাম খালার বাসায়। দেখা হলে টুকটাক কথা হতো ভির সাথে। আমি রাতেই ঠিক করে রাখতাম কাল দেখা হলে ভিকে কি বলবো, কিন্তু ভি সামনে আসলে এলোমেলো হয়ে যায় আমার। এসএসসি পরীক্ষার পর ভিয়ের আম্মুর মোবাইল নাম্বার নিয়ে আসি। তারপর থেকে মোবাইলে এসএমএস ও কথা বলতাম। আর এইচএসসি পরীক্ষার পর অনার্স ফার্স্ট ইয়ারে মোবাইল কেনে ভির আম্মু আমাকে অনেক পছন্দ করেন। বাসার আশেপাশে দেখে বাড়িতে ডেকে নিয়ে গল্প করতেন। আমি ঢাকার এক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই আর ভি ফেনীর এক কলেজে ভর্তি হয় বাড়ি থেকে কাছের জন্য। এভাবে কথা বলতে বলতে কখন যে আমরা দুজন এক হয়ে যাই ঠিকভাবে বুঝতে পারিনি আমি। সারাদিন রাত ভির খোঁজ না নিলে নিজেকে অসমাপ্ত লাগতো আমার। তখনই সিদ্ধান্ত নিয়ে আমরা সারা জীবন একসাথে কাটাবো। কেউ কাউকে ছাড়া একদিনও চলতে পারি না। একদিনের কষ্ট 1000 দিনের মতো মনে হয়। এতদিন কথায় কখনো আমরা ঝগড়া করিনি। কোনো কারণে কেউ রাগ করলে অন্য আরেকজন নিজেকে শান্ত রাখতাম। বেশ চলছে এভাবে। হঠাৎ বাড়ি থেকে ভিয়ের বিয়ে দেওয়ার জন্য ভিয়ের বাবা মা অস্থির হয়ে পড়েন। ভি আমার কাছে অনেক কান্নাকাটি করে, কিছু একটা করতে বলে। আমি তখন আন্টির সাথে কথা বলে বোঝাতে সক্ষম হই। কিন্তু আমাকে শর্ত দেওয়া হয়েছিল, নিজে একটা চাকরি জোগাড় করতে হবে, যত দ্রুত পারি তবেই ভিকে বিয়ে দিতে পারবো, তার আগে নয়। ভির বাবা বেকার কোনো ছেলের সাথে নিজের মেয়েকে বিয়ে দেবেন না বলে, তাহলে যে তিনি সমাজে মানুষের কাছে ছোট হয়ে যাবেন। আমাদের বাড়িতে আব্বু আম্মু সবাই রাজি ছিলেন। ভি সুন্দরী, মেয়ে ভালো, ওই জন্য অনার্স শেষ করে একটা বেসরকারি চাকরিতে যোগদান করি। তারপর ঘরোয়াভাবে বিয়েটা সম্পূর্ণ হয় আমাদের। বিয়ের পর 1 বছর ঢাকায় থাকি আমরা। জীবনে এত প্রশান্তি সুখ আর কখনো পাইনি আমি, যতটা ভির সাথে থাকাকালীন পেয়েছি। 1 বছর পর ভি প্রেগনেন্ট হলো। আমার খুশি সীমানা থাকে না। অফিসে কাজের চাপের জন্য ভিকে বাড়িতে রেখে আসি। এই সময় ওর অনেক যত্নের প্রয়োজন বলে ভিকে বাড়িতে রেখে আসার পর আমার দিনগুলো অনেক কষ্টে কাটতো। ভি আমার অবস্থা বুঝে ওই অবস্থায় ঢাকায় আসতে চাইলে আমি বারণ করি। সুস্থ স্বাভাবিকভাবে আমাদের এক কন্যা সন্তান পৃথিবীতে আসে। আগে মাসে 2-3 বার বাড়িতে গেলেও মেয়ে হবার পর প্রতিটা সপ্তাহে বাড়িতে যেতাম। সন্তানের প্রতি এক বাবার কতটা আত্মার সম্পর্ক টান তা এই প্রথম বুঝতে পারলাম।
মা মেয়েকে ছেড়ে আসার সময় কষ্টে আমার বুকের ভিতরটা কেঁদে উঠতো, কিন্তু চোখ কাঁদতো না। ছেলে বলে কথা, ছেলেদের এত সহজে কাঁদতে হয় না। 6 মাস পর ভি আর মেয়ের সহ ঢাকায় গেলাম। গাড়ি থেকে নামার পর আমি কি একটা কাজের জন্য ভি আর মেয়েকে রাস্তার এক পাশে রেখে অন্য পাশে যাই। অন্য পাশে দাঁড়িয়ে আছি আমি, আর ভি হঠাৎ মেয়েকে কোলে নিয়ে এ পাশে আসতেই যাচ্ছে। আমি হাত দিয়ে বারবার নিষেধ করছি যে আমি আসছি তোমাদের কাছে, কিন্তু ভি কি বুঝলো কে জানে। আমার চোখের সামনে রাস্তা পার হওয়ার সময় একটা বাস এসে ভিড় ওপর দিয়ে চলে যায়। আমি চিৎকার করে দৌড়ে ওদের কাছে আসি। মুহূর্তে সেখানে লোকজন জড়ো হয়ে যায়, আর মেয়েকে আমি দেখতে পারি নাই। কোথায় হারিয়ে গেছে আমার কলিজাটা। তারপর আমার আর কিছু মনে নেই। অতিরিক্ত কষ্ট সহ্য করতে না পারায় আমার ব্রেন স্ট্রোক হয়। বয়স কম থাকায় সেবার বেঁচে যায়, কিন্তু কথা বলার শক্তিটুকু হারিয়ে ফেলি আমি। অবশ্য আমি চাই না কথা বলতে যেখানে আমার ভি নাই। গ্রামে বাড়ির সামনে ওদের কবর দেখে কবরের পাশে বসে কান্নায় ভেঙে পড়ি আমি। সেই সময় পরিবারের মানুষ আম্মুর কাছে অনেক মানসিক সাপোর্ট পাই। কোনোদিন রাতে ঘুম ভাঙলে আমার বুকের ভেতরটা ভেঙে চুরমার হতো কষ্টে। চারিদিকে হাহাকার, শূন্য লাগতো সবকিছু। এতটা খারাপ লাগতো ভাষায় বোঝাতে পারবো না। মনে হতো আমার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে। সবসময় নিজেকে ঘরবন্দি করে রাখতাম। তার জন্য আব্বু ওনার ব্যবসার দায়িত্ব আমাকে দেয়। আমি কথা বলতে পারি না, সেই জন্য আমি সবকিছু দ্রুতই লিখে দিই। অল্প দিনে ব্যবসায় সফল হই, কিন্তু কষ্ট লাগে খুব বাড়ির সামনে কবর দুটো দেখে। তাই সপরিবারে শহরের বাড়িতে এসে থাকা শুরু করি। এই 5 বছরে ব্যবসাটাকে সফলভাবে অনেক দূরে নিয়ে যাই। আজ অনেক বছর পর নানার বাড়িতে গেলে একটা মেয়েকে আমার চোখে লাগে, তার নাম আমার অজানা। এরপর আরো কয়েক পৃষ্ঠা ভর্তি লেখা। আমার আচরণের কথাই লিখেছেন মনে হয়। আর পড়তে পারলাম না, আমার চোখের পানি কোনো কথা শুনছে না। ডায়েরির পাতা ভিজে গেছে। মানুষের জীবনে এত কষ্ট, আর আমিও এত অত্যাচার করছি। ডায়েরিটা বন্ধ করে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ওনার আনা নীল রঙের শাড়ি আর চুড়ি পরলাম। খোপা করছি, কিন্তু বেলি ফুলের মালা আজ কোথাও নাই। আবার চোখ থেকে পানি পড়ছে। নিজেকে সামলিয়ে চুলের খোপা রেখে রুম থেকে বের হলাম ওনার খোঁজে। পুরো বাড়ির প্রতিটা রুম তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও নেই। তখন আমার বুকের ভিতরটা ঝড় উঠেছে কালবৈশাখীর। যতক্ষণ খুঁজে না পাচ্ছি ওনাকে, এ ঝড় থামবে না। ছাদের কথা ভুলে গেছিলাম। হঠাৎ মনে হওয়ায় দৌড়ে যাই ছাদে। ছাদের একপাশে দাঁড়িয়ে পশ্চিম আকাশে রক্তিম সূর্য দেখছিলেন উনি। এক দৌড়ে পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরি ওনাকে, কেঁদে ক্ষমা চাই আমার এতদিনের আচরণের জন্য। তখন উনি আমার ঠোঁটে ওনার একটা আঙুল দিয়ে চুপ করতে বলে। আমার শেষ সাথে চোখের পানিও মুছে দেয়। একপাশে ফিরে ওনায় জড়িয়ে ধরে আমার মাথায় হাত বুলায়। খোলা চুল দেখে নিজেই খোপা বেঁধে তার বাগানের কয়েকটা ফুল ছিঁড়ে গুজে দেয় খোপায়। শেষ সাথে আমার কপালে আর ঠোঁটে আলতো করে ভালোবাসার ছোঁয়া দেয়। আমি আরো শক্ত করে জড়িয়ে ধরি তাকে, আর বলি সারা জীবন এভাবে জড়িয়ে থাকবো আপনাকে।